ভারতের অর্ধশত গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য, হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্র বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ, কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা। হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির কারণেই দিল্লির আগ্রাসী ভাব, প্রয়োজন জাতীয় ঐক্য। পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত, আধিপত্য কায়েমে উঠে পড়ে লেগেছে দিল্লি, মন্তব্য বিএনপির। সরকারের পালা বদলেও থেমে নেই ফুটপাতে চাঁদাবাজি, বদলেছে শুধু কৌশল। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের ২১ সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। হাসিনা সরকারের পতনের পর গত কয়েক মাসে ভারতের অন্তত অর্ধশত গণমাধ্যম বাংলাদেশ নিয়ে গুজব ও অপতথ্য ছড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, দিল্লির ইন্ধনেই ভারতীয় গণমাধ্যম সহ রাজনৈতিক নেতারা বাংলাদেশের বিরুদ্ধে এমন উস্কানিমূলক অবস্থান নিয়েছে। এর মাধ্যমে তারা পতিত সরকারকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের মিথ্যাচার তুলে ধরার পরামর্শ বিশ্লেষকদের। শিউলি শবনমের রিপোর্ট। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই ভারতের গণমাধ্যমগুলোতে চলছে বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ প্রচার। সেই সাথে বাংলাদেশের শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে দেশটির রাজনৈতিক নেতারা দিচ্ছেন উস্কানিমূলক বক্তব্য। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বাংলাদেশের অনুসন্ধানে উঠে আসে ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারতের ৪৯টি গণমাধ্যমে অন্তত ১৩টি ভুয়া খবর প্রচার করা হয়েছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বোচ্চ ৫টি গুজব প্রচার করেছে। হিন্দুস্তান টাইমস, জি নিউজ, লাইফ মিন্ট অন্তত ৩টি গুজব প্রচার করেছে। এছাড়া ৪১টি গণমাধ্যম প্রকাশ করেছে অন্তত একটি করে ভুয়া খবর। ভুয়া খবরগুলোর মধ্যে শেখ হাসিনা পদত্যাগের পর তার নামে খোলা চিঠি, পাকিস্তানি জাহাজের মাধ্যমে অস্ত্র আনার দাবি, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাংলাদেশে মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরের প্রতিমা ভাঙচুর সহ ডজন খানেক বিভ্রান্তিকর ও উস্কানিমূলক সংবাদ। এসব তৎপরতাকে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র বলে মনে করছেন বিশ্লেষকরা। হিডেন কোনো কৌশল নাই, এটা স্পষ্ট, এটা না বোঝার কিছু নাই যে ইন্ডিয়ার গভর্নমেন্টই চাচ্ছে যে এমন একটা অবস্থা তৈরি করুক যাতে যাতে মানে বাংলাদেশকে বিপদে ফেলা যায়। একটা পতিত সরকার যারা পালিয়ে গেছে, সেই একটা সরকারকে যদি আবার ভারত মনে করে যে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বসাবে, এটা অসম্ভব। ভারতের এ ধরনের আচরণকে রাজনৈতিক নোংরা খেলা বলে মন্তব্য করছেন তারা। আন্তর্জাতিক ফোরামে এগুলো তো মানে তোলা যেতে পারে, হ্যাঁ, যে আমাদেরকে এভাবে ইনস্টিগেট করা হচ্ছে, যুদ্ধে আমাদেরকে প্ররোচিত করা হচ্ছে। এই দেশে তাদের অ্যাম্বাসেডার আছে, হাইকমিশনের লোকজন যারা আছে, তাদেরকে ডেকে সরকার পক্ষে ব্রিফ করে দেখেন আপনারা যে কোথায় এটা হচ্ছে, হয় আপনার সত্য প্রকাশ করেন। সংকটকালীন অবস্থায় দেশের স্বার্থেই জাতীয় ঐক্য বজায় রাখার তাগিদ বিশ্লেষকদের। প্রত্যেকের প্রয়োজনেই আমাদের ঐক্যমত থাকতে হবে। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতের কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রীকে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা করেছে রাজ্য পুলিশ। শিমুগার আদালতে এই মামলা করা হয়। বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাবেক ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দলত্যাগী বিজেপি নেতা ঈশ্বরাপ্পা। তার বক্তব্য সাম্প্রদায়িক বিদ্বেষমূলক হওয়ায় মামলা করে পুলিশ। এদিকে একই ইস্যুতে ১০ ডিসেম্বর বসিরহাট সীমান্তে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারী। অন্যদিকে দু দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে কলকাতা ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। ভারতের সাথে মর্যাদার সম্পর্ক স্থাপনের জন্যই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ডাকে রাজনৈতিক দল সাড়া দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই দিল্লি যে আগ্রাসী ভাব দেখাচ্ছে, তার জন্যই জাতীয় ঐক্যের প্রয়োজন। মানিক শিকদারের রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই নানা রকম গুজব ও অপপ্রচার সৃষ্টি করে ভারতীয় মিডিয়া। চিন্ময় দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তাপ ছড়ায় ভারত বাংলাদেশ সম্পর্কে। জাতীয় পতাকা অবমাননা, বাংলাদেশের হাইকমিশনে হামলার পর পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হতে থাকে। ভারতীয় কিছু মিডিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে আগুনে ঘি ঢালে। এর ফল ভুগতে হবে বাংলাদেশকে। সংকটময় পরিস্থিতি সামাল দিতে জাতীয় ঐক্যের আহ্বান জানায় সরকার। ডক্টর ইউনূসের আহ্বানে সাড়া দেয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন। ইন অ্যাডভান্স সবাইকে অ্যালার্ট করা, আগাম সতর্কতা, এই অর্থে মনে করি যে ঠিক আছে, এটার মধ্যে সমস্যা নেই। বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐক্যের ডাক আরও আগে দেয়া প্রয়োজন ছিল। মুখে মুখে ঐক্যমত হয় না, ঐক্যমতের কিছু ইস্যু থাকতে হবে যে আমরা শেখ হাসিনার বিচার করতেই হবে, এই ব্যাপারে আমাদের মধ্যে কারোর মধ্যে কোনো দ্বিমত নাই। ভারতের সাথে যুদ্ধ নয়, মর্যাদা সম্পর্ক করতে চায় বাংলাদেশ, তবে সব ধরনের প্রস্তুতিও রাখতে হবে বলছেন রাজনীতিবিদরা। এই যে পরিবর্তনটা করেছে, এই পরিবর্তনটা ভালো কিছু বয়ে আনেনি, এই ক্যাম্পেইন করতে চাই। সো আমরা এটাকে পজিটিভ ক্যাম্পেইন দিয়ে বুঝে দিতে চাই যে ওই পরিবর্তনটা কাম্য ছিল। ভারত যদি আমাদেরকে সমমর্যাদার ভিত্তিতে দেখতো, তাহলে কি এতগুলো প্রবলেম টিকায় থাকতো বাংলাদেশে? তিস্তার চুক্তি হইতো না, গঙ্গা চুক্তি বহু আগেই হয়ে যেত। হাসিনা সরকারের পতনের পর জাতীয় সরকার গঠন করা হলে এতটা সংকটে পড়তে হতো না। এই ইন্টারিম গভর্নমেন্টের কোনো সদস্যেরই রাষ্ট্র শাসনের অভিজ্ঞতা নাই, সুতরাং এই অভিজ্ঞতাটা অর্জনের জন্য তাদের রাজনৈতিক দলগুলোকে সাথে রাখা দরকার ছিল। রাজনৈতিক সরকার ছাড়া এ সংকট মোকাবেলা বেশ কঠিন, তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের তাগিদ রাজনীতির সংশ্লিষ্টদের। আমরা আমাদের এখানকার স্ট্যাটাস কো বলি অথবা পরিস্থিতির উন্নতি হলে নির্বাচনের দিকেই যাব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই 9 ডিসেম্বর ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ফরেন অফিস কনসালটেশন FOC-তে যোগ দেবেন বিক্রম মিশ্রি। বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সহ আরও বেশ কিছু শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা জানা যায়নি। অগাস্টে হাসিনা সরকারের পতনের পর এটাই হবে ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশ সফর। ব্রিফিংয়ে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রসঙ্গে বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার আশা করে ভারত। Foreign Secretary is likely to, is scheduled to visit Bangladesh on 9th of December, and he will meet his counterpart, and there will be several other meetings during the visit. Foreign Office consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. We look forward to this meeting. বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে পঞ্চগড়ে নিহত হলেন এক বাংলাদেশি। ভোরে উপজেলার হাড়িভাষার মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মাঝামাঝি এলাকায় হত্যার ঘটনা ঘটে। সন্তানকে হারিয়ে দিশে হারা বাবা মা। পঞ্চগড় প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর 56 বিজিবি ব্যাটালিয়ন জানায়, পঞ্চগড় সদর উপজেলার সীমান্তে রাতে কয়েকজন বাংলাদেশির সাথে ভারতে গরু আনতে যায় আনোয়ার হোসেন। ভোরের দিকে গরু নিয়ে ফেরার সময় BSF সদস্যরা তাদের উপর গুলি চালায়। ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় BSF। এদিকে নিহত আনোয়ারের তেঁতুলিয়ার দেবনগরের বাড়িতে চলছে শোকের মাতম। ভেঙে পড়েছে তার অসুস্থ বাবা রফিকুল ইসলাম ও মা আনোয়ারা বেগম। আনোয়ারের স্ত্রী লিপি আক্তার ও তার 4 বছরের শিশুকন্যা আলিফের কান্না থামছে না। আমি আছি বাসায়, সে বলে কিন্তু চলে গেছে, আর আসেনি। কালকে বাসায় ছিল, কথা বলছে আমার সাথে। ওরা তো আমাকে খাওয়ায়, কাজকর্ম করে খাওয়ায়। আজকে সকালবেলা আমি শুনছি কোন জায়গায় যায় মারা গেছে। আনোয়ারের মৃত্যুর খবরে আত্মীয় স্বজন ও এলাকাবাসী ভিড় করেন বাড়িতে। BSF এর গুলিতে ইন্তেকাল করছেন, বিষয়টা খুব মর্মান্তিক। এখানে কোনোদিন কারোর সাথে ঝগড়াঝাটি নাই বা কেউ সাথে নাই,
কারো কাঁচা ঝগড়া কিচ্ছু নাই, সব খুব ভালো। আমার খুব ভালো ছিল, তার মা বাবা কামাই করে খিলায়। বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের পর আনোয়ারের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ফ্ল্যাগ মিটিং শেষ হয়ে গেছে, ফ্ল্যাগ মিটিং ওভার এবং এতক্ষণ হস্তান্তর হয়ে গেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে এবছরের এখন পর্যন্ত সীমান্তে বিএসএফ এর গুলিতে 22 বাংলাদেশি নিহত হয়েছে। এছাড়া আহত হয় 22 জন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলেই শেখ হাসিনা পতনের পর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, সকল ষড়যন্ত্র রুখতে একমাত্র সমাধান নির্বাচন। বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশি, তাই দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো দেশই ক্ষতি করতে পারবে না। ওমর ফাহিমের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার এরশাদের পতনের দিবস উপলক্ষে 90 ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভা। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখতে দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এই জাতীয় ঐক্যের ডাক এসেছে, অথবা সকলকে ঐক্যবদ্ধ হবে, এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বিরোধী শক্তিকে রুখতে একমাত্র সমাধান নির্বাচন। এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে, জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। এর মধ্যে যে বিগত 15 বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে, সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি। এদিকে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতের ষড়যন্ত্র না করে আধিপত্যবাদের আচরণ পরিবর্তন করা উচিত। পৃথিবীতে আর দেশ নাই যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো। আপনারা মনে করেছেন ওকে বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হচ্ছে আপনাদের নিউ মার্কেটের সব কোনো দোকান চলে না, আপনাদের কলকাতার হোটেলগুলো বন্ধ হয়ে গেছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন এলাকার মালিকানা দাবি করে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত বক্তব্যের কঠোর সমালোচনা করেন তিনি। এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের নতজানু করবেন, সেই জাতি বাংলাদেশ নয়। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের 1 ইঞ্চি জমি কাউকে ছাড় দেওয়া হবে না, কোনো আগ্রাসন সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লায় দলের কর্মী সম্মেলনে তিনি বলেন, সংখ্যালঘু শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। সংস্কারের গতি বাড়িয়ে যৌক্তিক সময়ে নির্বাচনেরও দাবি জানান জামায়াত আমির। আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের 1/2 ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। বাংলাদেশের সংখ্যালঘুরা মায়ের কোলের সন্তানের মতো নিরাপদ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ভারতের সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন। যোগ দেন সংগঠনের শীর্ষ নেতারা। সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে, সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। আপনারা দেখেছেন, এ ব্যাপারে আমাদের জাতীয় ঐক্য করতে হবে। অন্যান্য বক্তারা ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান। ইসকন এটা হিন্দুদের কোনো সংগঠন নয়, এটা সন্ত্রাসীদের সংগঠন, এটা টেররিস্টদের সংগঠন। এটা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, এ দেশকে ধ্বংস করতে চায়, এই ভূখণ্ডকে ধ্বংস করতে চায়।
আমি অন্তর্বর্তী সরকারকে বলবো ইসকনকে নিষিদ্ধ করুন। ভারতের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তারা। ভারতের কোন কুচক্রী মহলকে আমরা এখানে কিছু করতে দেব না। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। ফুটপাতের গণ্ডি পেরিয়ে এবার সড়ক দখল করে যত্রতত্র হকার বসানোর মহা উৎসব চলছে মিরপুর পল্লবী জুড়ে। কোনো নিয়ম নীতির তোয়াক্কাই করছেন না কেউ। সরকারের পালাবদল হলেও থেমে নেই চাঁদাবাজিও। স্থান বুঝে শুধু হাত বদল হয়েছে আর বদল হয়েছে চাঁদা নেয়ার কৌশল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ডিএমপি বলছে ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান চলছে। কামরুজ্জামান এবং জনি রোজারিওর ক্যামেরায় বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। এই চৌকিটার সাইজ হচ্ছে 40 ইঞ্চি, 5-10 হাজার টাকা দেওয়া লাগে। মিরপুর দুয়ারিপাড়া সড়কের দুপাশে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এখানে ফুটপাথের রাস্তা দখল করে নানান ওসিলায় চাঁদা আদায়ের নেতৃত্ব দিতেন সাবেক এমপি ইলিয়াস মোল্লার অনুসারীরা। তবে 5 আগস্টের পর এখন আর কোনো চাঁদা দিতে হয় না বলে দাবি করেন কেউ কেউ। তাদের কথা, এখন শুধু আবর্জনা পরিষ্কার, নাইট গার্ডের বিল বাবদ প্রতিদিন নেওয়া হয় 20 থেকে 30 টাকা। সরকারি জায়গা না, আমরা তো অবৈধভাবে বইছি। ক্লিনারের টাকাটা নেওয়া হয়, আর যারা রাত্রে পাহারা দেয় তাদের টাকাটা নেওয়া হয়। কিন্তু 21-এর অনুসন্ধানে উঠে আসলো উল্টো চিত্র। স্থানীয় যুবদলের নাম ভাঙিয়ে ফয়েজ হাওলাদার, দেলোয়ার, বাঘামণি তুলছেন ফুটপাতের চাঁদা। অনেকের বয়ানে তা স্পষ্ট। মাসে 1000, 2000 করে খায়। দুইটা করে, একটা হলো ইয়া গ্রুপ, কারণ আমিরুল ভাই আর হলো মিল্টন ভাই। জারুদগার আর লাইটে মাসে কত? 6 লাখ। মিল্টনের লোকে এটা পুরাটা নিয়ন্ত্রণ করতে চাও। এই এলাকা পুরো সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত। এমনকি অবৈধভাবে খুঁটি থেকে বিদ্যুতের লাইন নিজেদের ইচ্ছে মতো সংযোগ দেয় চক্রটি। তাদেরকে প্রতিদিন প্রত্যেকটি লাইটের জন্য দিতে হয় সর্বনিম্ন 30 টাকা। এদিকে ফুটপাত দখলে সবচেয়ে এগিয়ে আছে মিরপুর 10 নম্বর এলাকা। আর এর নেপথ্য কারিগর ছিলেন আওয়ামী লীগ দলীয় 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মানিক। এই চাঁদাবাজির মাধ্যমে তিনি হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। আর সেনপাড়া এলাকায় ফুটপাত নিয়ন্ত্রণ করতেন 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনি। তাদের দেখানো পথেই এখনও নিজেদের রং বদলে সক্রিয় আছে একটি চক্র। তা না হলে মিরপুর 10 নম্বরের হোপ মার্কেট বা 10 নম্বর থেকে 1 নম্বরমুখী ফুটপাতের এমন চিত্র দেখতে হতো না। বলতে গেলে বিকেলের পর থেকে ফুটপাত ছাড়িয়ে সড়কের জায়গা দখলে চলে যায় হকারদের। রাস্তাঘাটে কেনাকাটা করি, এটা সামনে পড়লে অবশ্যই করব। তাই বলে এটা না যে রাস্তা জুড়ে আসলে মানুষের যাতায়াত বন্ধ করে দোকানপাট, এগুলো ঠিক না। ফুটপাতের জন্য মানুষ চলাচল করতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না, লিস্কার জন্য জাম লাগে যায়। আমরা কত কেউ দাম দেয় না, ঠিক আছে, লিস্কলারই সবাই দোষে। এই ফুটপাত মনে করুন রাস্তাঘাট অনেক বদ্ধ করছে। রাস্তা দিয়ে যে হাঁটবো তারও ভরসা নাই, গাড়ির জ্যাম, রিক্সার জ্যাম। তথ্য বলছে ফুটপাথের সাইজ অনুযায়ী দোকানিরা দিয়েছেন এককালীন টাকা, আর চাঁদার টাকা তো আছেই। যখন বাড়ছে কমছে করে আমার সাথে মাস গেলে 500 টাকা লয়ে যায়। যদিও ক্যামেরার সামনে তা কেউ স্বীকার করেন না। ভাই এটা বলা দেবো না ভাই, এইগুলা আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে বলে না দেবো। যে কেউ আয়া মাতবরি করে গুন্ডামি করে আয়া দোকানপাট লাগায় দেয়, কিন্তু একটা নিয়ন্ত্রণ তো থাকা দরকার ভাই। নিয়ন্ত্রণ না থাকলে তো হয় না। এই চৌকিটার সাইজ হচ্ছে 40 ইঞ্চি, 5-10 হাজার টাকা দেওয়া লাগে। আর এখানে লাইটের জন্য তোলা হয় আলাদা অঙ্কের টাকা। এছাড়া মিরপুর 11.5 আর পল্লবী এলাকার অলি গলিতেও ফুটপাত বাণিজ্য রমরমা। প্রতিটা দোকানপাটে চাঁদা দেওয়া হয়, এখানে চাঁদা ছাড়া কোনো ব্যবসা হয় না। হুমকি ধুমকি দেয়, দোকান উড়াই দিব, আর আমরা কি করবো, আমরা বাধ্যগত দিতে হয়। বিকাল বেলা দেখুন প্রচুর গাড়ি হয় এখান থেকে, তো এখান থেকে ক্রস হওয়ার সময় সামনে গাড়ি বাড়িতে পারে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে রাস্তা দখলকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। ফুটপাতের সাধারণ ব্যবসায়ীদের জীবিকারও যেমন প্রয়োজন আছে, ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখারও প্রয়োজন আছে। দুটা বাস্তবতাকে সামনে রেখেই আমরা কার্যক্রম পরিচালনা করছি, যাতে ফুটপাত দখলমুক্ত থাকে এবং জনসাধারণের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ হয় সেই ব্যবস্থা করছি। রাস্তা বন্ধ করে হকারদের কার্যক্রমের অভিযোগ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। পুলিশের সাথে অন্যান্য যেসব সংস্থাগুলো রয়েছে তারাও যদি একসাথে একযোগে কাজ করে তাহলে আমার মনে হয় এইসব ফুটপাত বা রাস্তা দখলমুক্ত করা সম্ভব। তবে এই সমস্যার স্থায়ী সমাধান চান নগরবাসী। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। চট্টগ্রামে সাইফুল হত্যা মামলায় চন্দন ও রিপন রিমান্ডে, আদালতে আইনজীবীদের বিক্ষোভ। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামি চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই হত্যা মামলায় এখন পর্যন্ত 11 আসামিকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি চন্দন ও রিপনকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। শুনানি শেষে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞ আদালত আসামি চন্দনকে 7 দিন এবং রিপনকে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে মামলার সাথে যারা মাস্টার মাইন্ড ছিল, যারা এই মামলার যারা উস্কানি দিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করে অনতিবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। এদিকে আসামিদের আদালতে আনা হলে বিক্ষোভ করেন আইনজীবীরা। 26 নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়। গেল বুধবার রাতে ভৈরব রেল স্টেশন থেকে চন্দনকে গ্রেফতার করে পুলিশ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশে আসা ভারতীয় পণ্যগুলোর বিকল্প উৎস খুঁজে বের করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের একাংশ। এদিকে দেশটিতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ভারতীয় দূতাবাসের স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। মফিউর রহমানের রিপোর্ট। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করে গণ অধিকার পরিষদ। সমাবেশে বক্তারা বলেন, অভিন্ন নদীগুলোর পানি আটকে রাখা থেকে শুরু করে রাজনীতি সহ সবকিছুতে আগ্রাসন চালাচ্ছে ভারত, যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে প্রতিটি মানুষের। বাংলাদেশের মানুষকে আপনারা চিনেন নাই, এরা রক্ত দিতে শিখেছে। বর্ডার দিয়ে ঢোকার জন্য প্ল্যান করছেন, আমরা কেচি নিয়ে দাঁড়িয়ে আছি। তারা বলেন, আলোচনা টেবিলে সব সমস্যার সমাধান সম্ভব হলেও ভারতের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ। ভারতকে কূটনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে এই অশান্তি বন্ধ করার একটা সুযোগ দিতে চাই। নতুন করে আবারও ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা। বাংলাদেশ সম্প্রীতির দেশ হোক, এটা ভারত কখনো চায়নি, এবং যখন আমরা এই সম্প্রীতি শক্তিশালী করি তখন ভারতের পেটে ব্যথা শুরু হয়ে যায়। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর খুনি জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে অন্য কোন দল ভারতের পক্ষে আর কেউ নেই। এদিকে ভারতের মুসলমানদের উপর নির্যাতন, আজমির শরীফ দখলের পায়তারা এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। বাংলাদেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সরবরাহ সংকটে বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না বলে জানিয়েছেন দোকানিরা। সঙ্গে খানিকটা বেড়েছে ডিমের দামও। তবে মৌসুম শুরু হওয়ায় সবজিতে মিলেছে স্বস্তি। মেহেদি হাসানের রিপোর্ট। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 24 লাখ টন, যার প্রায় সবটাই মেটানো হয় আমদানি করে। কোনো কারণে সরবরাহ কমে গেলে অস্থির হয়ে ওঠে তেলের বাজার। খুচরা দোকানিরা বলছেন, গত কয়েকদিন ধরে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা, কিনতে হচ্ছে আগের চেয়ে বেশি দাম দিয়ে। সয়াবিন তেল কোম্পানির কাছে নাই, কোম্পানিরা যে ডিলারগুলোকে দিতে আছে, এই ডিলারদের হেরায় আপনার তেল পাচ্ছে না, তেল আমাদেরকে দিতে পারতেছে না। তেলের সাথে আটা নিতে হইব, নাহলে তেল পাইতেন না। নাহলে আটা, ময়দা, সুজি, লবণ, এটা সেটা নিতে হইব, নাহলে তেল দিব না। এখন শুনছি নাকি আপনার শনিবার রোববার দিকে তেল আসবে, দাম বাড়ায় আসবে, লিটার মনে 4-5 বাড়তে পারে। ক্রেতারা বলছেন, বেঁধে দেওয়া দামের চেয়ে 40 টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে 5 লিটারের বোতল। 1 লিটার 2 লিটার আছে, 5 লিটার তেল নাই। আজকে কিনলাম 1020, আগে ছিল 980। এদিকে ব্রয়লার মুরগির কেজি 200 টাকা। গরু ও খাসির মাংসের দামেও নেই পরিবর্তন। তবে গরিবের আমিষের সবচেয়ে বড় উৎস ডিমের দাম আবার বাড়তে শুরু করেছে। কালকে আবার 100 ডিমে 30 টাকা বাড়াইছে, আজকে 100 ডিমে 10 টাকা বাড়ছে, তাহলে 30 আর 10 40 টাকা বাড়ছে। এর 150 টাকা ডিম ডর্জন বিক্রি করার লাগে।
ইলিশের দাম চড়া হলেও অন্য সব মাছের দাম আছে নাগালের মধ্যেই। রুই কাতল এগুলো 400 টাকা কেজি স্বাভাবিক টাকা আগের মতোই আছে। পাঙ্গাস মাছ 300 টাকা, এটি আগের মতোই। যেমন শিং মাছ 600, চিংড়ি 1000, পাবদা 400 টাকা, ওটি নাগালের মধ্যেই আছে। ইলিশটাই নাগালের বাইরে। সরবরাহ বাড়ায় কমেছে শীতের সবজির দাম। শিঙে যে 50 টাকা কেজি, 60 টাকা কেজি, মরিচ 80 টাকা কেজি, কাঁচা টমেটো 40 টাকা কেজি, এই যে বেগুন 50 টাকা কেজি, এই একটা লাউ 60 টাকা, পটল 40 টাকা কেজি। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনায় দিনাজপুর, কুড়িগ্রাম, নাটোরে ও ভোলায় 8 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 15 জন। এছাড়া নোয়াখালীর হাতিয়ায় মেঘনায় নৌকা ডুবে 2 জেলের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। সকালে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার জাদুমোড়ে ট্রাক বাসের সংঘর্ষে 2 চালক ও 2 যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত 15 যাত্রী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে অপর আরোহীর মৃত্যু হয়। নাটোরের বেলঘরিয়া বাইপাস এলাকায় ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নাটোর রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোটরসাইকেলের 2 আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোলা সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলটি খুব দ্রুত রাস্তা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়। এদিকে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে নৌকা ডুবে 2 জেলের মৃত্যু হয়েছে। বুধবার রাতে মেঘনা নদীতে 24 জন জেলে নদীতে মাছ ধরতে গেলে চরের সাথে ধাক্কা লেগে তাদের নৌকাটি উল্টে যায়। 20 জন সাঁতরে তীরে উঠলেও 4 জন নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা নৌকার ভেতর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করে। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। চাঁদা না দেয়ায় রাজধানীর কাপ্তান বাজার এলাকায় ব্যবসায়ী আল আমিনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। তারা বলছেন, স্থানীয় এক প্রভাবশালী এই হত্যায় জড়িত। আর পুলিশ বলছে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। বুধবার বিকেলে রাজধানীর কাপ্তান বাজার এলাকার এরশাদ মার্কেটের সামনে এভাবেই দুর্বৃত্তের হামলায় প্রাণ হারান ব্যবসায়ী আল আমিন। তাকে হারিয়ে দিশেহারা পরিবার। অবুঝ 2 শিশুদের নিয়ে কিভাবে বাকি দিন পার করবেন জানে না আলামিনের স্ত্রী। ফাঁসি চাই, বিচার চাই, আর আমার কিচ্ছু দরকার নেই। আপনি ছেলের ওজনের টাকা দিলেও আমার টাকা চাই না, আমার টাকার প্রয়োজন নেই। এইভাবে যদি আতঙ্কের মধ্যে থাকে তাহলে তো দেশটা স্বাধীন, মানে স্বাধীনের যে একটা মর্ম আছে বা স্বাধীনের যে সারসংক্ষেপ বা এটা যে অর্থ আছে এটা তো পরিপূর্ণ হইল না। আল্লাহ যেভাবে চালায়, এখন ভিতরে আল্লাহ ইমান দেয় না, এটার লিগে আল্লাহ ওরা এইভাবে মারছে। এখন দেখি আল্লাহ কিভাবে দিন নেয় সামনে। আলামিনকে বাঁচাতে গিয়ে আহত হয় তার ভাই এবং মা। তাদের দাবি, চাঁদা দিতে রাজি না হয় এই হত্যাকাণ্ড। মা শুরু করতে করতে এর মধ্যে আমার স্ত্রী আইছে, আর আসার লগে লগে এরা আমার স্ত্রীর মারতে পারে দোকান লেগেছে। হ্যাঁ, চান্দা দিবি না, কমিটি পাইছি না। এর নাম হইল আব্দুর রহিম। এর পোলাপাইন সবগুলা এরা হইলো এরকম কাজটা করছে আমাদের সাথে। তবে অভিযুক্ত বলছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে এই হত্যাকাণ্ডে জড়ানো হয়েছে। আমি 2 নম্বর মার্কেটে যে আমার মার্কেট থেকে যে বলবো ভাই আমাকে চান্দা দেন, আমি লোক করব ভাই, এটা হয় ভাই? পলিটিক্যাল কিছু রেশারেশি থাকে না ভাইয়া, মানুষকে করার হেয় প্রতিপন্ন করার জন্য। পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। দুবলার চরে চলছে সাহেবদের শাসন। 30,000 জেলের জীবন জীবিকা নিয়ন্ত্রণ করছেন তারা। কথিত এই সাহেবদের দমনের পাশাপাশি মাছ ধরার মৌসুমে সহজ শর্তে ঋণ চান জেলেরা। মংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। সুন্দরবনের দক্ষিণে দুবলার চরে সচল একটি মাত্র মুঠোফোন কোম্পানির নেটওয়ার্ক। তবে যেদিন বেশি মাছ ধরা পড়ে সেদিনই বন্ধ ডাঙ্গার সাথে যোগাযোগ। আর এই সুযোগে পানির মাছ পানির দামে কিনে নেয় সাহেবদের লোকজন। সুবিশাল এই জেলেপল্লীর জেলেরা একসময় ছিলেন দস্যুদের টার্গেট। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সুন্দরবন দস্যুমুক্ত হলেও সংকট পিছু ছাড়েনি তাদের। সাহেবেরা আছে ওপরেতে বন্ধুরা গালাগালি করে, নির্যাতন করে, এই ফারিস না কেন, এই না কেন, এই তো।
দুবলারচরের শুটকি ব্যবসায় একসময়ে পুরোটাই নিয়ন্ত্রণ করতেন প্রয়াত অবসরপ্রাপ্ত মেজর জিয়াউদ্দিন। তার মৃত্যুর পর নিয়ন্ত্রণ এখন তার ভাই কামাল উদ্দিন বা দুবলার কথিত সাহেবদের কাছে। এর থেকে বিরতি পাচ্ছি না, টাকা তো সব বরাদ্দ করে নিয়ে যায়। এই জায়গায় আছে কামাল সাহেব আছে, তো রাবিশ পর্যন্ত সব দাতন, কোনো জায়গায় মাছ বাইরে বিক্রি করতে পারবে না। একটা পার্টি যদি আসে নগদ টাকায় মাছ কিনতে, তারা মাছ কিনতে দেবে না। একটা চাইলে 5 লাখ টাকার মাছ পাইলে 3 লাখ টাকা সাহেবরা নিয়ে যায়, 2 লাখ টাকা জেলেরা পায়। জলদস্যু বন্ধ করে দিয়েছে, এখন সাহেবদের অত্যাচারে জেলেদুন বন্দী আছে। জেলেদের উপর নির্যাতন আর শোষণের অভিযোগ অস্বীকার করেছেন কামাল উদ্দিন। এর আটকাই রেখে তো আমার লাভ নাই, তো আগামী বছর আবার আসবে। এবছর হয়তো দৈবক্রমে সে টাকা পরিশোধ করতে পারেনি, কিন্তু আমার মনে হয় এরকম রিপোর্ট আমার কাছে পৌঁছায়নি। আপনাকে যে ভদ্রলোক এই কথাটি বলেছে তাকে আমার কাছে সাথে আপনার মনে হয় একটু সাক্ষাৎ করানো উচিত। কোস্টগার্ড বলছে জেলেদের সব রকম নিরাপত্তা দেয়া হচ্ছে। দেশি কোনো বোট বা ফিশিং ট্রলার যাতে আমাদের বাংলাদেশের সীমানায় না ঢুকতে পারে, এর জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ 24/7 সবসময় টহলরত অবস্থায় থাকে এবং কঠোর অবস্থানে রয়েছে। মাছ শিকার ও শুটকির মৌসুমে দুবলারচরকে সাহেবদের নিয়ন্ত্রণ মুক্ত করার দাবি জেলেদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। কোস্টগার্ডের অভিযানে চট্টগ্রাম থেকে 16.5 লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট, ভায়াগ্রা ও 1,15,00,000 টাকার অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয়েছে। অভিযানে এস আলম পরিবহন পার্সেল সার্ভিসের কাভার্ড ভ্যান থেকে 4,130 প্যাকেট বিদেশি সিগারেট ও 40,900 পিস যৌন উত্তেজন ওষুধ জব্দ করে কোস্টগার্ড। অপর একটি অভিযানে শাহবানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে 985 গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে। ইলিশ ধরায় নিষেধাজ্ঞার পর কেটে গেছে 1 মাস। ভোলায় এ সময়ে আগে প্রচুর ইলিশ ধরা পড়লেও এখন যেন আকাল। জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তায় জেলেরা। মৎস্য বিভাগ বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে ইলিশের উপর। প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নিষেধাজ্ঞার 22 দিন পর গত 3 নভেম্বর থেকে শুরু হয় ইলিশ ধরা। এখন ভরা মৌসুমও প্রায় শেষ পর্যায়ে, তবুও ভোলার মেঘনা নদীতে মিলছে না ইলিশ। জেলেরা বলছেন প্রতি বছর এ সময়ে আগে জালে ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে ইলিশ, তবে এখন যে পরিমাণ ইলিশ মিলছে তাতে খরচও উঠছে না। এই যে সকালে বাইরেছে, এখন আইসি আল্লাহ ভাগ্য জোড়া গিয়ে দিছে, আর ইলিশ মাছ যে 5 টাকা পাইছি। 4 জোড়া জাল বা 1 জোড়া পাইছি, মানে 4 জোড়া 3 জোড়া দেয় না, 1 জোড়া পাইছি, এই অবস্থা চলে। আশা করছি অভিযানের পরে মাছ নদীতে পড়বে, কিন্তু এখন এই যে আমাদের তেল খরচই হয় না। বর্ষার সিজনে দেওয়া যায় 8-10 হাজার টাকার মাছ বেচতাম, এখন এই অভিযানের পর থেকে মনে করেন না নদীতে যাই, নদীতে গেলে দেওয়া যায় কোনোদিন 2,000 টাকার বেশি, কোনোদিন আবার 500 টাকারও বেচতে পারি না। শুধু জেলে নয়, ব্যবসা নিয়ে চরম বিপাকে আড়তদাররাও। আমরা যারা আড়তদার আছি তারা ব্যাংক লোন করে জেলেদেরকে দিছি, কিন্তু মাছ না থাকার কারণে আমরা লোনের কিস্তি শোধ করতে পারতেছি না। এতে আমরা জেলেরা এবং আড়তদাররা অনেক ক্ষতিগ্রস্ত। খুবই আমরা সবাই কিন্তু এখন দুরবস্থার ভিতরে আছি। মৎস্য বিভাগ বলছে নদীতে ডুবোচর, আগাম শীত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে ইলিশ ধরায়। মেঘনা সহ যে বড় বড় নদীগুলো আছে সেখানে যে ডুবোচর, এর কারণে মাছের মাইগ্রেশনও কমেছে, পাশাপাশি টেম্পারেচারের পরিবর্তনের কারণে ইলিশের এবং অন্যান্য মাছের মাইগ্রেশন কমেছে এবং এর উৎপাদনের উপর একটা ব্যাপক প্রভাব পড়েছে। এ বছর জেলায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,85,000 টন। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করব ওয়ানগালা উৎসব দিয়ে। উদযাপিত হলো গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ওয়ানগালা। দিনব্যাপী অনুষ্ঠানে উৎসবে ফুটে ওঠে গারো সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য। সুমাইয়া খানের রিপোর্ট। ওয়ান শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্য সামগ্রী, আর গালা শব্দের অর্থ উৎসর্গ। গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব এটি। জুম চাষের প্রথম সংগ্রহ করা শস্য দেবতা মিসিস হালজং ও দেবী কিরিরক্ষিমকে প্রথম বীজ উপহার দেওয়া হয়। ভালো ফসল ফলনে সাহায্য করার জন্য জানানো হয় কৃতজ্ঞতা। আমরা আমাদের
কৃষ্টি কালচার আমরা এর মাধ্যমে আমরা আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে পারছি এবং তারা আমাদের সংস্কৃতিকে আবার নতুন করে চিনতে পারছে এবং নিজেরা সংস্কৃতি চর্চা করছে। আমাদের এই ধারাবাহিকতা, আমাদের এই সংস্কৃতি, গারো আদিবাসীদের যে সংস্কৃতি, এটা আমরা যাতে ভুলে না যাই, বিলুপ্ত না হয়। ওয়ানগালায় করা হয় বিশেষ ধর্মীয় প্রার্থনা, সুর নৃত্যে বন্দনা করা হয় দেবদেবীর। বছরে একদিন ঐতিহ্যবাহী পোশাক পরে খাবার নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হন। আমি এই অনুষ্ঠানে অনেক মজা করব। আমি একজন উদ্যোক্তা। আমাদের যে কালচারাল ড্রেসগুলো আছে, কালচারাল গহনাগুলো আছে, ওগুলো প্রদর্শন প্লাস হচ্ছে সেল করার জন্য। আমাদের এই জিনিসগুলো দিনে দিনে দেখতে পাচ্ছি যে হারিয়ে যাচ্ছে। অনুষ্ঠান সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা নতুন খাদ্যশস্য ব্যবহার করা থেকে বিরত থাকেন। তাই অনেকেই গারোদের নবান্ন উৎসব বলে থাকেন এই ওয়ানগালাকে। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতের অর্ধশত গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য, হাসিনাকে ফেরানোর ষড়যন্ত্র বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ, কর্ণাটকের সাবেক উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা। হাসিনার নত জানু পররাষ্ট্রনীতির কারণেই দিল্লির আগ্রাসী ভাব, প্রয়োজন জাতীয় ঐক্য। পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত, আধিপত্য কায়েমে উঠে পড়ে লেগেছে দিল্লি, মন্তব্য বিএনপির। সরকারের পালা বদলেও থেমে নেই ফুটপাতে চাঁদাবাজি, বদলেছে শুধু কৌশল। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।